প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের জিও টিউটোরিয়াল পয়েন্ট এই চ্যানেলে স্বাগত। আজকে আমরা আলোচনা করব শ্বেত বিপ্লব বা হোয়াইট রিভলিউশন কাকে বলে। আচ্ছা দেখো, এই কোশ্চেনটা কিন্তু উচ্চ মাধ্যমিকের জন্য ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এর সংজ্ঞা অথবা গুরুত্ব পড়তে পারে, আমি ভালো করে আলোচনা করে দিচ্ছি। এই যে এর সুফলগুলোই হচ্ছে গুরুত্ব, এগুলো তোমরা ভালো করে বুঝে নাও। খুব সহজ করে নোটটা তৈরি করেছি, ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে। আচ্ছা, সংজ্ঞা: ভারতে 70-এর দশকে দুগ্ধ উৎপাদন ও দোহ শিল্পের ব্যাপক উন্নতিকে বলা হচ্ছে শ্বেত বিপ্লব বা হোয়াইট রিভলিউশন। নামকরণ কেন শ্বেত বিপ্লব বলা হয় না, গরু, মোষ, ছাগল ও উটের দুগ্ধের রং সাদা হয়, একে শ্বেত বিপ্লব বলা হয়। জনক কি না, এই শ্বেত বিপ্লবের জনক ডক্টর ভার্গিস কুরিয়ানকে বলা হয়। আচ্ছা, তোমাদের জন্য একটা কোশ্চেন থাকলো, ভারতের দুগ্ধ মানব কাকে বলা হয়? যদি তোমরা জেনে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। উদ্দেশ্য: এই শ্বেত বিপ্লবের উদ্দেশ্যগুলো কি কি? দুধ সংগ্রহ, পরিবহন, হিমঘরে সংরক্ষণ করা, দুধ ও দুধজাত দ্রব্যের উৎপাদন বৃদ্ধি করা, দুধ ও দুধজাত দ্রব্যের বিপণন ব্যবস্থা করা, পশু চিকিৎসা ও কৃত্রিম প্রজননের ব্যবস্থা করা, উচ্চমানের পশু খাদ্য সরবরাহ করা, ফার্ম স্থাপন ও সমবায় পদ্ধতিতে দুগ্ধ উৎপাদন করা, আর ভেটেরিনারি ব্যবস্থার মাধ্যমে পশুর স্বাস্থ্য পরীক্ষা করা। শ্বেত বিপ্লব প্রভাবিত অঞ্চলগুলো কোনগুলো না, গুজরাট, মহারাষ্ট্র, হরিয়ানা, পাঞ্জাব, এইগুলোতে সব থেকে বেশি এর প্রভাব লক্ষ্য করা যায়। উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশেও এর প্রভাব দেখতে পাওয়া যায়। সুফলগুলো কি কি? সুফল বা গুরুত্ব, তোমাদের যদি গুরুত্ব পড়ে 2 নম্বরের জন্য, তাহলে এইগুলোই লিখে দিলেই যথেষ্ট। গৃহপালিত পশু সংখ্যা বৃদ্ধি পায়, অর্থাৎ গরু, মোষ, ছাগল, উট এইসবের সংখ্যা বৃদ্ধি পায় শ্বেত বিপ্লবের ফলে। আর কি না, দুগ্ধ উৎপাদন ব্যাপক হারে বৃদ্ধি পায়, কর্মসংস্থান ও আয় বৃদ্ধি, অর্থাৎ গ্রামীণ মানুষের ব্যাপকভাবে কর্মসংস্থান বৃদ্ধি হয় ও আয় বৃদ্ধি হয়। দুধ শিল্পের বিকাশ ঘটে, আরও ব্যাপকভাবে বিকাশ ঘটে। আর কি হচ্ছে না, পরিকাঠামোর উন্নতি হয়, দুধ ও দুগ্ধজাত শিল্পের কি হচ্ছে না, আরও পরিকাঠামো অনেক উন্নত হয়। আচ্ছা, কুফলগুলো কি কি না, উন্নত পশুর অভাব রয়েছে, আরও উন্নত মানের প্রজাতি, অর্থাৎ যারা বেশি দুগ্ধ প্রদান করে সেরকম উন্নত প্রজাতির অভাব রয়েছে। রোগাক্রমণ কি না, ভারতের পশুগুলি কি হচ্ছে না, রোগ ভোগে অল্প বয়সে মারা যায়, যাতে আরও বেশি চিকিৎসা ব্যবস্থার উন্নতি করা যায়, তাহলে সেটা সমস্যার সমাধান করা যাবে। আর কি অনুন্নত পরিকাঠামো, উন্নত দেশের মতো পরিকাঠামো তত বেশি উন্নত হয়নি। এইগুলো হচ্ছে তার কুফল। গ্রহণের পদক্ষেপ: শ্বেত বিপ্লব আরও যাতে ব্যাপকভাবে উন্নতি করতে পারে, তার জন্য ভারত সরকারের পক্ষ থেকে 250টি দুগ্ধ শিল্প কেন্দ্র স্থাপন করা হয়েছে, গবাদি পশু প্রজনন কেন্দ্র স্থাপন করা হয়েছে, আর পশুদের জন্য বীমা প্রকল্প গ্রহণ করা হয়েছে। আর কি না, দুগ্ধ শিল্পের উন্নতি কল্পে কি হয়েছে না, প্রযুক্তি মিশন গঠন করা হয়েছে। এগুলোই হচ্ছে শ্বেত বিপ্লবের আলোচ্য বিষয়। তোমরা ভালো করে এটা নোটটা তুলে নেবে, তুলে নিয়ে পড়াশোনা করবে। আজকে আমরা আলোচনা করব নীল বিপ্লব বা ব্লু রিভলিউশন। সংজ্ঞাটা দেখো: ভারতে 70-এর দশকে ভারত সরকারের উদ্যোগে উন্নত ও আধুনিক মৎস্য প্রজনন, আহরণ, প্রক্রিয়াকরণ, বিপণন ব্যবস্থার ফলে অল্প সময়ে মাছ ও সামুদ্রিক প্রাণী উৎপাদনে যে অভূতপূর্ব ও বৈপ্লবিক উন্নয়ন ঘটে, তাকে নীল বিপ্লব বলে। এই সংজ্ঞাটা যদি তোমাদের মনে হয় কঠিন হয়ে গেছে, তাহলে আমি যেটাতে দাগ দিয়ে দিচ্ছি সেইটুকুই লিখলে হবে। দেখো, 70-এর দশকে লিখবে ভারতে মাছ ও সামুদ্রিক প্রাণী উৎপাদনে যে অভূতপূর্ব ও বৈপ্লবিক উন্নয়ন ঘটে, তাকে নীল বিপ্লব বলে। এটা একবারে সহজ করে দিলাম। আচ্ছা, নামকরণ কি না, মাছের আবাসস্থল জলের রং মূলত নীল হয়, এই বিপ্লবকে কি বলা হচ্ছে? নীল বিপ্লব। নীল বিপ্লবের জনক কাকে বলা হয়? ডক্টর অরূপ কৃষ্ণনকে বলা হয়। আচ্ছা, উদ্দেশ্য: মাছ সংগ্রহ, পরিবহন ও হিমঘরে সংরক্ষণ করা, মাছ ও মাছজাত দ্রব্যের উৎপাদন বৃদ্ধি করা, মাছ ও মাছজাত দ্রব্যের বিপণন ব্যবস্থা
করা, অর্থাৎ আরও যাতে বাণিজ্য বৃদ্ধি পায় সেই ব্যবস্থা করা। মাছের চিকিৎসা ও কৃত্রিম প্রজননের ব্যবস্থা করা, দেশের মানুষের প্রোটিন জাতীয় খাদ্যের সরবরাহ করা, গ্রামীণ মানুষের অর্থনৈতিক বিকাশ ঘটানো। যদি গুরুত্ব পড়ে তাহলে এখান থেকেও কিছু দিয়ে দিবে, আর হচ্ছে সুফল থেকেও কিছু দিয়ে দিবে। আচ্ছা, সুফল, মাছ উৎপাদন বৃদ্ধি পায়। কত বৃদ্ধি পায়? না, সামুদ্রিক মাছের উৎপাদন এই নীল বিপ্লবের ফলে 7 গুণ বৃদ্ধি পায়। আর অন্তর্দেশে অর্থাৎ ভারতের মধ্যে যে হ্রদ, জলাশয়, পুকুর, নদী এইসবে যে মাছ উৎপাদন হয় তার উৎপাদন 31 গুণ বৃদ্ধি পায়। আর সামুদ্রিক পণ্যের রপ্তানি বৃদ্ধি পায় 21 গুণ। এগুলো যদি লিখতে পারো চেষ্টা করবে। আর কি না, কর্মসংস্থান ও আয় বৃদ্ধি পায়, মৎস্য শিল্পের বিকাশ ঘটে, আর পরিকাঠামোর উন্নতি হয়, অর্থাৎ রাস্তাঘাট স্থাপন, হিমাগার তৈরি, এইসব। আচ্ছা, কুফলগুলো কি কি? না, ভারত যেহেতু ক্রান্তীয় অঞ্চলের অন্তর্গত হয়, এখানে কি উষ্ণতা খুব বেশি, তাহলে কি হিমাগারের অভাব রয়েছে, অর্থাৎ যত হিমাগার প্রয়োজন সেই হিমাগারের অভাব রয়েছে। ব্যয় সাপেক্ষ। কিটা ব্যয় সাপেক্ষ? না, মানুষজন যারা মাছ ধরে বা সংগ্রহ করে তাদের কি উন্নত জাল, ট্রলার, হিমায়ন ব্যবস্থার অভাব রয়েছে। আর কি না, জল দূষণের ফলে কি হচ্ছে না, অনেক সময় প্রচুর মাছ মারা যায়, এই সমস্যা রয়েছে। সঠিক তথ্যের অভাব রয়েছে, অর্থাৎ মানুষজন যারা অন্তর্দেশেও মাছ চাষ করে, অর্থাৎ দেশের মধ্যে নদী, খাল, বিল, জলাশয়, আবার সমুদ্রে যারা ভেড়িতে মাছ চাষ করে, দুটো জলের মধ্যে কি হচ্ছে লবণতার পার্থক্য হয়, পিএইচের পার্থক্য হয়। এই সব সঠিক তথ্য না থাকার জন্য কি হচ্ছে মানুষজন মৎস্য চাষে কি হচ্ছে অদক্ষ থেকে যায়। আর কি জলবায়ুগত সমস্যা। ভারত মৌসুমী বায়ুর অন্তর্গত হয়, কি হচ্ছে না, কখনো মৌসুমী বায়ুর অনিশ্চয়তার কারণে, কখনো অত্যাধিক বৃষ্টির কারণে কি হচ্ছে বন্যার জন্য প্রচুর মাছ কি হচ্ছে চলে যায়, অর্থাৎ ভেড়ি থেকে বাঁধ ভেঙে সমুদ্রে বা নদীতে মিশে যায়। আর কি আবার কখনো খরার কারণে কি হচ্ছে না, জল কমে গিয়ে প্রচুর মাছ মরে যায়। অনুন্নত পরিকাঠামো, অর্থাৎ দেশে এখনো উন্নত দেশের মতো পরিকাঠামো গড়ে ওঠেনি, এই সমস্যাও রয়েছে। আজকে আমরা আলোচনা করব সবুজ বিপ্লব কাকে বলে, ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লবের প্রভাব আলোচনা করো। আচ্ছা, সংজ্ঞা দেখো। 60-এর দশকে ভারতীয় কৃষিকাজে উন্নত আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে অল্প সময়ে কৃষি উৎপাদনে যে অভূতপূর্ব ও বৈপ্লবিক, এই দুটো কথা অবশ্যই উল্লেখ করবে, ঠিক আছে। উৎপাদনে যে অভূতপূর্ব ও বৈপ্লবিক উন্নয়ন ঘটে তাকেই সবুজ বিপ্লব বলে। বোঝা গেছে? এই সংজ্ঞাটা মোটামুটি সহজ আছে, এই সংজ্ঞাটা তোমরা দেওয়ার চেষ্টা করবে। আচ্ছা দেখো, পরীক্ষায় মার্কস কীরকমভাবে পড়তে পারে, 3+4, অর্থাৎ সবুজ বিপ্লব কাকে বলে 2 বা 3-এর পড়তে পারে, এবং কৃষিতে এর প্রভাব 4 নম্বরের, মোট 7 নম্বর, ঠিক আছে। আচ্ছা, নামকরণ। শস্যের রং সবুজ রঙের হয়, এই বিপ্লবকে সবুজ বিপ্লব নামকরণ করা হয়েছে। শব্দের ব্যবহার। উইলিয়াম এস গান্ড সর্বপ্রথম 1968 সালের 8ই মার্চ সবুজ বিপ্লব কথাটি ব্যবহার করেন। আচ্ছা, ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? ডক্টর এম.এস. স্বামীনাথনকে সবুজ বিপ্লবের জনক বলা হয়। আচ্ছা, এই দুটো শর্ট কোশ্চেনের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা 2 স্টার, এটা 3 স্টার দিয়েছি। এইটা বেশিরভাগ পড়ে, সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়, তোমরা এটা খাতায় নোট করে রাখতে পারো বা মনে রাখতে পারো। উপাদান। মোট 12টি কৃষি কৌশল প্রয়োগ করা হয় সবুজ বিপ্লবের উন্নয়ন ঘটানোর জন্য। এগুলি কি কি? না, মুখ্য উপাদান, এর দুটি ভাগ আছে, একটা হচ্ছে মুখ্য উপাদান আর একটা হচ্ছে গৌণ উপাদান। মুখ্য উপাদানের মধ্যে কি না, উচ্চ ফলনশীল বীজের ব্যবহার, যেমন কি না গম, সোনালিকা 308, কল্যাণ সোনা 227, হীরা সুজাতা, এগুলো হচ্ছে উন্নত মানের গম বীজ। আর ধান বীজগুলো কি কি? রত্না, জয়া, পদ্মা, IR5, IR8, IR20, IR22, এইগুলো হচ্ছে ধান বীজ। আর কি না হচ্ছে সংগঠিত জলসেচ ব্যবস্থার উন্নয়ন ঘটানো হয়, রাসায়নিক সারের প্রয়োগ আরও বাড়ানো হয়, আর কি না কীটনাশকের ব্যবহার আরও বাড়ানো হয়। এগুলো হচ্ছে মুখ্য উপাদান।
তার মধ্যে মেন উপাদান হচ্ছে উচ্চ ফলনশীল বীজের ব্যবহার করা হচ্ছে, এটা হচ্ছে প্রধান উপাদান। আর এগুলো কি গৌণ উপাদানগুলো কি কি না প্রকল্প এলাকার উন্নয়ন, অর্থাৎ এলাকাতে জলসেচের সমস্যা থাকলে খাল খনন বিভিন্নভাবে এলাকার উন্নয়ন করা হচ্ছে। আর কি জমির একত্রীকরণ কি না ছোট বড় সব জমি একত্রে করে সমবায় প্রথায় চাষবাস করা হয়। ভূমি সংস্কার, জমিদারের কাছ থেকে বেশি জমি কেড়ে নিয়ে গ্রামীণ দরিদ্র মানুষদের জমি বন্টন করা হয়, এরকমভাবে ভূমি সংস্কার করা হয়। আর কি কৃষি ঋণ, বিভিন্ন সমবায় বা ব্যাংক থেকে কৃষি ঋণের ব্যবস্থা করা হয়। গ্রামীণ বিদ্যুতায়ন করা হয় যাতে মানুষ পাম্পিং করে জল সহজে জমিতে দিতে পারে, বিদ্যুতায়ন করা হয়। আর কি গ্রামীণ রাস্তাঘাটের উন্নয়ন করা হয়। আর কি বাজার এলাকার উন্নয়ন ঘটানো হয়। আর কৃষি যন্ত্রপাতির ব্যবহার আরও বাড়ানো হয়, অর্থাৎ কৃষিতে ট্রাক্টর, পাওয়ার টিলার, ফসল তোলার জন্য হারভেস্টার এগুলির ব্যবহার আরও বাড়ানো হয় যাতে সবুজ বিপ্লব আরও ব্যাপকভাবে সাফল্যমণ্ডিত হতে পারে। সবুজ বিপ্লব অঞ্চল, ভারতের কোথায় কোথায় সবুজ বিপ্লবের প্রভাব লক্ষ্য করা গেছে এরকম অঞ্চলগুলি দেখো। উত্তর পশ্চিম ভারতের পাঞ্জাব, হরিয়ানা, পূর্ব রাজস্থান আর কি পশ্চিম উত্তরপ্রদেশ, এগুলো উত্তর পশ্চিম ভারতের। আর কি দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু। আর কি পূর্ব ভারতের বিহার ও পশ্চিমবঙ্গের বর্ধমান প্রভৃতি স্থানে কি হচ্ছে না সবুজ বিপ্লবের প্রভাব ভালোভাবে পরিলক্ষিত হয়েছে। আচ্ছা, ভারতীয় কৃষিতে প্রভাব, এইটা একটু ভালো করে বোঝো, এইটাই পরীক্ষায় আসার সম্ভাবনা 100%। অর্থাৎ ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লবের প্রভাবগুলি আলোচনা করো, 4 নাম্বার বা 3 নাম্বার এরকম পড়তে পারে। বিগত 2 সালে পড়েছে, তোমরা ভালো করে এইটা বোঝো। আচ্ছা, ভারতীয় কৃষিতে প্রভাব কি দেখো, আমি কীরকমভাবে পরিসংখ্যানগুলো দিয়েছি। এই পাশেগুলো হচ্ছে 1960 থেকে 61 সালে, আর এটা হচ্ছে 14 থেকে 15 সালে কীরকম উৎপাদন বৃদ্ধি পেয়েছে। পরিসংখ্যানটা তোমরা যদি পারো খাতায় নোট করে নিতে পারো, অথবা আমি যে নোটটা তোমাদেরকে দেব তাতে এটা আছে, তোমাদের বোঝার জন্য আমি এটা শর্ট করে লিখে দিয়েছি। আচ্ছা, সুফলের কৃষি উৎপাদন বৃদ্ধি কীরকমভাবে বেড়েছে না দেখো, 1960-61 সালে কত ছিল 8.2 কোটি টন, সেখান থেকে 14-15 সালে কত বেড়েছে না মোট শস্য উৎপাদন বেড়েছে কত 25.2 কোটি টন। বোঝা গেল প্রায় 3 গুণ, 8×3=24, অর্থাৎ 8.2 ছিল সেখান থেকে 25.2 হয়ে গেছে। কৃষি উৎপাদন বৃদ্ধি পেয়েছে। কৃষি এলাকা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ কৃষি আগে যতটা এলাকায় হতো তার থেকে অনেক বেড়ে গেছে। দেখো গম কত হতো 1.3 কোটি হেক্টর জায়গাতে গম উৎপাদন হতো, এখন কততে হচ্ছে 14-15 সালে 3.10 কোটি হেক্টর জায়গাতে গম উৎপাদন হয়েছে। আচ্ছা, এবার ধান কত, ধান হয়েছে 3.4 কোটি হেক্টর জায়গাতে ধান উৎপাদন হতো কত 1960-61 সালে, সেটা 2014-15 সালে কত হয়েছে 4.39 কোটি হেক্টর এলাকাতে ধান উৎপাদন বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, এবার ফসল উৎপাদনটা কি, ফসল উৎপাদন দেখো বেড়েছে, এটা হেক্টর প্রতি দেওয়া আছে। দেখো ধান উৎপাদন কত 1960-61 সালে কত ছিল না 710 কেজি প্রতি হেক্টরে, 710 কেজি হতো, সেটা 14-15 সালে কত 2028 কেজি বেড়েছে। বোঝা গেল। গম উৎপাদন 851 কেজি ছিল কত 1960-61 সালে, সেটা 14-15 সালে কত হয়েছে না 3075 কেজি পার হেক্টর। বোঝা গেল। তাহলে কৃষি উৎপাদন বৃদ্ধি পেয়েছে, কৃষি এলাকা বৃদ্ধি পেয়েছে, এর সুফলগুলো ফসল উৎপাদন বৃদ্ধি পেয়েছে। আর কি শস্যাবর্তন সম্পন্ন হয়েছে, অর্থাৎ কৃষিজ শস্যের আবর্তন, ধানের পর গম, গমের পর হয়তো সিম্বগোত্রীয় উদ্ভিদ, তারপর আলু, এরকমভাবে শস্যাবর্তন বিভিন্ন শস্যের আবর্তন হচ্ছে। আর কি কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে সবুজ বিপ্লবের ফলে। আর কি শিল্পায়ন বেড়েছে, কি না কৃষিজ ফসলের জন্য কি নতুন সার কারখানা তৈরি হয়েছে, কীটনাশক কারখানা এইসব তৈরি হয়েছে, আটা শিল্প, ময়দা শিল্প, চিনি শিল্প, এইসব শিল্পের ব্যাপক উন্নতি ঘটেছে, পাট শিল্পের উন্নতি ঘটেছে, এইসব শিল্পায়ন হয়েছে। আর কি কৃষকের আর্থিক বৃদ্ধি ঘটেছে। আর কি আরেকটা বলতে পারো কৃষকদের মনোভাবেরও পরিবর্তন হয়েছে, অর্থাৎ কৃষকরা প্রাচীন কৃষিকাজ থেকে আধুনিক কৃষিতে মনোনিবেশ করেছে। হলো।
এগুলো হচ্ছে সুফল। আর কুফলগুলো দেখো, কুফলের দুটো ভাগ, একটা হচ্ছে আর্থসামাজিক কী কী সমস্যা, আর হচ্ছে পরিবেশের উপর কী কী সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে। আর্থসামাজিক সমস্যাগুলো দেখো, শস্যগত বৈচিত্র্যের অভাব, অর্থাৎ সবুজ বিপ্লবের কারণে তো শুধু গম আর ধান উৎপাদন বেড়েছে, কিন্তু অন্য শস্যের উৎপাদন তত বাড়েনি, জোয়ার বাজরা রাগি এইসব। তাহলে কি শস্যগত বৈচিত্র্যের অভাব পরিলক্ষিত হয়েছে। আঞ্চলিক বৈষম্য, আঞ্চলিক বৈষম্য কী কারণে হয়েছে না, এই সবুজ বিপ্লব 40%, ভারতের মোট এলাকার 40% এলাকাতে দেখা গেছে, আর বাকি 60% এলাকাতে দেখা যায়নি। এই জন্য কী হচ্ছে না, আঞ্চলিক বৈষম্য পরিলক্ষিত হয়েছে। আর কি আয়ের অসাম্য, অর্থাৎ যারা বেশি ধনীদার, যাদের 10 হেক্টরের বেশি জায়গা, তারা অনেক ধনী থেকে ধনীতর হয়ে গেছে, আর যারা প্রান্তিক কৃষি, যাদের ছোট জায়গা, তারা বেশি উন্নতি করতে পারেনি। এই জন্য আয়ের বৈষম্য সৃষ্টি হয়েছে। আর কি বেকারত্ব বৃদ্ধি, কৃষিতে বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি, ট্রাক্টর, পাওয়ার টিলার, হারভেস্টার, এইসব যন্ত্র ব্যবহারের কারণে কিছু বেকারত্ব বৃদ্ধি পেয়েছে। এগুলো হচ্ছে আর্থসামাজিক সমস্যা। পরিবেশের উপর কী কী সমস্যা দেখো, পরিবেশের উপর লবণতা বৃদ্ধি, অর্থাৎ পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান এগুলোতে অত্যাধিক জলসেচ করার জন্য কি হচ্ছে না, জমিতে লবণতা বৃদ্ধি পেয়েছে। আর কি না, ইন্দিরা খাল তৈরি করার জন্য কি হচ্ছে না, প্রচুর এলাকা নতুন করে প্লাবিত হয়েছে, যেখানে তৃণভূমি ছিল সেই এলাকা জল প্লাবিত হয়ে জল সঞ্চয় হয়ে গেছে। আর কি ভূগর্ভস্থ জলের অবনমন ঘটছে। দূষণ বৃদ্ধি, অর্থাৎ জমিতে কীটনাশক ব্যবহার করার ফলে কি হচ্ছে, বায়ু দূষণ ঘটছে, জল দূষণ ঘটছে, বিভিন্ন বড় বড় যন্ত্রপাতি ব্যবহার করার জন্য শব্দ দূষণ বৃদ্ধি পেয়েছে এগুলো। আর কি স্বাস্থ্যগত বিপর্যয়, বিভিন্ন শস্যে অত্যাধিক কীটনাশক, রাসায়নিক সার ব্যবহার করার জন্য মানুষের মধ্যে বিভিন্ন স্বাস্থ্যগত বিপর্যয় পরিলক্ষিত হচ্ছে। Many thanks dear student.